আজকের গল্প এড়ানো যায় না। লেখিকা সায়ন্তনী পুততুণ্ড। নিস্তব্ধ রাতের বুক চিরে আচমকা ভেসে এলো নারী কণ্ঠের তীব্র কান্নার শব্দ। কেউ যেন ভীষণ কষ্টে বুক ফাটা আর্তনাদ করছে। বিরাট অট্টালিকার প্রাচীন দেওয়ালে দেওয়ালে ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে ফিরল সেই কণ্ঠ। অদ্ভুত সেই হাহাকার, বুঝি শত সহস্র বছরের যন্ত্রণা বুকে নিয়ে কেউ কেঁদে চলেছে। সে কান্নার কোনো বিরাম নেই, বরং মুখর হয়ে হয়তো কিছু বলতে চায়, এমন কিছু যা স্মৃতির অতলে বহুদিন হলো তলিয়ে গিয়েছে। সুশোভনের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। আবার আবার সেই অভিশপ্ত কান্না কোথা থেকে ভেসে আসছে কে জানে। এর আগের দুবার এই কান্নার উৎস খোঁজার চেষ্টা করেছিল সে, কিন্তু ব্যর্থ হয়েছে। তার মনে হলো যেন পাতালের অভ্যন্তর থেকে উঠে আসছে সেই অশরীরী ক্রন্দন, ধাক্কা খাচ্ছে এ বাড়ির প্রত্যেকটা ইঁটে। কোনো এক উন্মাদিনী বুঝি আলুলায়িত চুল বুকে আঘাত করতে করতে ভেঙে পড়ছে কান্নায়। বাইরের রাতের নীলাভ কুয়াশামাখা অন্ধকার। আজ কি অমাবস্যা? এক ফোঁটা আলোও দেখা যায় না, শুধু এক রাশ ধোঁয়া ঘিরে রয়েছে চতুর্দিক। হালকা বাতাসের ফিসফিস শুনতে পাচ্ছিল সে। হাওয়া যেন ফিসফিসিয়ে কিছু বলে গেল তার কানে কানে। ভীষণ রহস্যময় সে বার্তা। কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। হাওয়া নয়, যেন হিস হিসিয়ে কেউ বলে গেল, আজ কার পালা। চমকে উঠল সে। এ কণ্ঠস্বর ভীষণ পরিচিত, ভীষণ। ভাবতেই রক্ত হিম হয়ে গেল সুশোভনের। আজ তবে আরও একটা জীবন সমাপ্তির পথে যাবে। এর আগেও সে এই কান্না শুনেছে, একবার নয়, দুবার। ঠিক যেমন আজ মধ্যরাত্রে জাগ্রত হয়েছে নারী কণ্ঠস্বর। 1 বছর আগে অবিকল তেমনিভাবেই শোনা গিয়েছিল এই কান্না। তখন ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু মাকে প্রচণ্ড ভয়ে পেতে দেখে অবাক হয়েছিল সে। মা বাবা যেন ভয়ে গুটিয়ে গিয়েছিলেন। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মুখের বিন্দু বিন্দু ঘাম প্রমাণ দিচ্ছিল যে কোনো অঘটনের আশঙ্কা করছেন তিনি। আর দুর্দণ্ড প্রতাপ বাবার মুখেও ঘনিয়ে এসেছিল আশঙ্কার মেঘ। তিনি পরদিন চেম্বারে এবং হসপিটালে যাননি। দরজা জানলা এঁটে নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন। কারোর সঙ্গে একটাও কথা বলেননি, একেবারে গুম মেরে গিয়েছিলেন। তখন ঘটনাটার গুরুত্ব বুঝতে পারেনি সুশোভন। সে বারবার মাকে জিজ্ঞাসা করেছিল, কাল রাতে কে কাঁদছিল মা? মা জবাব দিতে পারেননি, তার সঠিকভাবে জানাও নেই। সুশোভনরা এক প্রাচীন জমিদার বংশের উত্তরসূরি। তাদের বাড়িটাও প্রাচীন, কিন্তু বর্তমান প্রজন্মের হাতে পড়ে প্রাগৈতিহাসিক বাড়িটা অনেকটাই আধুনিক হয়েছে। তবে জমিদারি ঠাঁটবার যায়নি। এই ধরনের বংশে অনেক রকমের রহস্য লুকিয়ে থাকে। এককালে জমিদারদের লাম্পট্য অত্যাচার দেখে আসা এই মহলের আনাচে কানাচে জমে আছে অনেক অত্যাচারিতের অভিশাপ। জমে আছে অনেক ব্যভিচার, হিংসা, অনেক কাকুতি মিনতি, অনেক কান্নার ইতিহাস। সেই সুদূর অতীতের অভিশপ্ত কান্নাই এখন মাঝে মাঝে শোনা যায়। কে কাঁদে, কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আছে তা সঠিক কেউ জানে না। শুধু এইটুকু জানে, এই কান্না যখন শোনা যায় ঠিক তারপরেই বংশের কারোর না কারো অপঘাতে মৃত্যু হবেই। এটা সাধারণ কোনো ঘটনা নয়, যুগ যুগ ধরে এটাই চলে আসছে। সুশোভনের মা বাবা জানেন, তার ঠাকুরদা ঠাকুরমারাও জানতেন। প্রজন্মের পর প্রজন্ম এই ঘটনার সাক্ষী। তখন কথাটা বিশ্বাস করেনি সুশোভন, বরং হেসে বলেছিল, ধুস, তোমরাও না, বাবা এত বড় ডাক্তার হয়ে এসব অভিশপ্ত কান্নায় বিশ্বাস করে? কারো কিচ্ছু হবে না, দেখো গিয়ে, হয়তো মালি তার বউটাকে ধরে বেধড়ক পিটিয়েছে, ওই হয়তো ইনিয়ে বিনিয়ে কাঁদছিল।
কথাটা শুনে মা ম্লান হেসে বলেছিলেন, তাই যেন হয়, বলেই সশঙ্ক চিত্তে বিড়বিড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করে দিয়েছিলেন। পরদিন রাতে আবার শোনা গেল সেই কান্না। সুশোভন সেদিন আপ্রাণ খোঁজার চেষ্টা করেছিল সেই কান্নার উৎস। প্রতিটা অন্ধকার ঘর তন্ন তন্ন করে খুঁজেছিল সে, এমনকি বাইরে বাগানের একধারে মালির বাড়িতেও হানা দিয়েছিল, কিন্তু সেখানেও কিছু পায়নি। তার মনে হয়েছিল কান্নাটা বুঝি মাটির তলা থেকে আসছে, অথবা কোনো দেওয়াল ভেদ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, অথচ কিছুতেই তার কেন্দ্র খুঁজে পাওয়া যায় না। তবু অভিশাপের কথা বিশ্বাস করেনি সুশোভন, হয়তো কখনোই করতো না। কিন্তু পরদিনই বাবার আচমকা মৃত্যু তার অবিশ্বাসে একটা ধাক্কা দিয়ে গেল। বাবা অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়েছিলেন। আত্মহত্যা না অ্যাক্সিডেন্টাল ড্রাগ অ্যাবিউজ তা ডাক্তাররা বুঝতে পারেননি। সেটাতে বাবা খুব মদ্যপান করেছিলেন, বারবার উন্মত্তের মতো চিৎকার করে বলছিলেন, ওকে থামাও, ওই কান্নাটা থামাও, আমি আর নিতে পারছি না। আজও বাবার মৃত্যুটাকে মেনে নিতে কষ্ট হয় তার। বাবা আত্মহত্যা করার লোক ছিলেনই না, বরং তার মতো জেদি, তেজি এবং স্বার্থপর মানুষ খুব কমই ছিল। সারা জীবন পরিবারের উপর নিজের মর্জি খাটিয়ে এসেছেন। তার স্ত্রী কী চান, সন্তান কী চায় তা ভাবার প্রয়োজনই বোধ করেননি। ডাক্তার হওয়ার কোনো রকম ইচ্ছেই ছিল না সুশোভনের। সে সাহিত্য নিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু বাবা জোর করে তাকে ডাক্তারি পড়ালেন। ডাক্তারের ছেলে ডাক্তার না হলে নাক কাটা যায় যে। বর্ণালীর সঙ্গে বিয়েটাও বাবা জেদ করে দিয়েছিলেন। সুশোভন তখনই বিয়ে করতে চায়নি। সবে ডাক্তারি ক্ষেত্রে পা ফেলেছে, পায়ের তলায় মাটিটা শক্ত না করে কেউ একটা নতুন দায়িত্ব কাঁধে নিতে চায় না। কিন্তু বাবা ওদিকে ডাক্তার মিত্রকে পাকা কথা দিয়ে বসে আছেন যে তার মেয়েকে বাড়ির বউ করে আনবেনি। অগত্যা কান্নার দমক আরও বাড়ল। মর্মভেদী হাহাকারের সংবিত ফিরে পায় সুশোভন। তার মুখে চিন্তার ছাপ পড়ল। আজ আবার শুরু হয়েছে অভিশপ্ত কান্না। এর আগের দুবার এই কণ্ঠস্বরের মালিক কেঁদেছে। দুবারই এই বাড়িতে মৃত্যু ঘটেছে। প্রথমবার বাবার, দ্বিতীয়বার ভাবতেই বুকের ভেতরটা ধক করে উঠল সুশোভন। এবার তবে কার? আকাশে মেঘ গুড়গুড় করে উঠল। এক রাশ ঠান্ডা জলো হাওয়া হু হু করে এসে ঝাপটা মারল চোখে মুখে। তার মৃত্যু শীতল স্পর্শে স্পষ্ট অশুভ বার্তা। মাতাল হাওয়ার ধাক্কায় দূরের সারি সারি গাছ মাথা নাড়াচ্ছে, যেন মাথা নেড়ে ইশারায় বারণ করতে চাইছে। চতুর্দিক অন্ধকার। বাড়িটাকে মনে হয় যেন মৃত্যুপুরী। তার প্রাচীন আঁকাবাঁকা লম্বা করিডোর যেন নিশ্চুপে অপেক্ষারত, আগামীর আশঙ্কায় স্থির, মৌন। শুধু থেকে থেকে কান্নার আওয়াজটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠছে। অন্ধকার করিডোর দিয়ে একতলার দিকে এগিয়ে চলল সুশোভন। করিডোরের ওপ্রান্তেই সার সার মার্বেলের সিঁড়ির ধাপ। কান্নার আওয়াজটা ওখান থেকেই আসছে। তার শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে যায়। ওই তো, ওই সার সার সিঁড়ির নিচেই পড়েছিল বর্ণালীর দেহ। পুরনো আমলের খাড়া উদ্ধত সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে একেবারে নিচে আছড়ে পড়েছিল সে। চিকিৎসার সময়টুকুও দেয়নি। একেবারে স্পট ডেড। পা পিছলে পড়েছিল না কেউ ধাক্কা মেরেছিল তা এখনো রহস্য। বর্ণালীর চোখে মুখে একটা অবিশ্বাসের ছাপ তখনও লেগেছিল। রাত্রে কেন সে ঘুম থেকে উঠে একতলার দিকে গিয়েছিল তাও জানা যায়নি। তার অন্তিম দৃষ্টি অনেক প্রশ্ন তুলেছিল ওদের সবার মনে। অদ্ভুত এক মর্মান্তিক দৃষ্টি ছিল বর্ণালীর চোখে। কি
দেখে সে অমন ভয় পেয়েছিল কে জানে। বর্ণালীর কথা মনে পড়তেই গা কেমন যেন শিরশিরিয়ে উঠল তার। ভীষণ অন্তর্ভেদী ছিল ওর দুচোখ। তাকালে মনে হতো মনের গভীরের সব রহস্য দেখে নিচ্ছে। শ্যামলা রঙের অত্যন্ত সাধারণ দর্শন একটা মেয়ের দুচোখে যেন এক্স-রে রশ্মি বসিয়ে দিয়েছিল ভগবান। সুশোভনের বড় অস্বস্তি হতো ওর দিকে তাকালে। মনে হতো ওর দৃষ্টি বুঝি ছুরির মতো তার বুক চিরে মনের অন্দরমহলে পৌঁছে গিয়েছে। সে যেন সেই দৃষ্টির সামনে একটা খোলা বই, যার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য বর্ণালী চাইলেই পড়ে নিতে পারে। সত্যি মিথ্যা, আসল নকল সব কিছুই যাচাই করে নিতে পারে নিমেষে। বর্ণালীর মৃতদেহ যেদিন সকালে সিঁড়ির নিচে পাওয়া যায়, তার আগের রাতেও শোনা গিয়েছিল এই অলক্ষণে কান্না। তখন একবারের জন্য হলেও বিচলিত হয়েছিল সুশোভনের। মনের কোণে জমা হয়েছিল অমঙ্গল আশঙ্কা। পরক্ষণেই মন থেকে সমস্ত কুসংস্কার ঝেড়ে ফেলে দিয়েছিল। বাবার মৃত্যুটা নিতান্তই কাকতালীয়। তার মদ্যপানের অভ্যাস ছিল, আবার রাতে ঘুমের ওষুধ না খেলে ঘুম হতো না। হয়তো অ্যাক্সিডেন্টালি ড্রাগের মাত্রাটা বেশি হয়েছিল, হতেই পারে, অসম্ভব কিছুই নয়। হয়তো এবার কিছুই হবে না, পুরোটা উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা মাত্র। কিন্তু বর্ণালীর মৃত্যু প্রমাণ করে দিল যে ব্যাপারটা আদৌ কাকতালীয় নয়। এই বংশের ওপর কোনো অভিশাপ আছে, নয়তো অল্প দিনের ফারাকে দুটো মৃত্যু হতে পারে না। সুশোভনের মনে আছে মায়ের সেই ব্যাকুল কান্না। বারবার বলেছিলেন, তুই এখান থেকে চলে যা বাবু, পালিয়ে যা, ও কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। সুশোভন বুঝে উঠতে পারেনি ও বলতে মা কাকে বোঝালেন। মা যে এই ব্যাপারে এরপরও মুখ খোলেননি, শুধু ব্যথিত দৃষ্টিতে তাকিয়েছিলেন ছেলের দিকে। তার দু চোখে স্পষ্ট বিপন্নতা। সে নিজে অত্যন্ত অসহায় বোধ করেছিল, কিন্তু কি করণীয় তা বুঝে উঠতে পারেনি। যদি সত্যিই বংশের উপর কোনো অভিশাপ থাকে, তবে পালিয়ে গিয়ে তাকে এড়ানো যাবে না। এভাবে মৃত্যুকে এড়ানো যায় না। কান্নার শব্দটা এখন আরো জোরদার হয়ে উঠেছে। সুশোভন সিঁড়ির সামনে এসে ভালো করে চতুর্দিক দেখল। আনাচে কানাচে নিঃসীম অন্ধকার হিংস্র প্রাণীর মতো ওত পেতে আছে, যেন সুযোগ পেলেই চেপে ধরবে। সেই আঁধারের দিকে তাকালে ভয় হয়। মনে হয় অজ্ঞাত কোনো বিপদ সেই অন্তহীন তমিশ্রার মধ্যে লুকিয়ে বসে আছে, যে কোনো মুহূর্তে তার ভয়াল চেহারা নিয়ে বেরিয়ে আসবে প্রকাশ্যে। সে অত্যন্ত সাবধানে সিঁড়ি বেয়ে একতলায় নেমে এলো। এত বড় বাড়িতে মাত্র দুটো প্রাণী ছাড়া আর কেউ থাকে না। চাকর বাকর সব ভোরবেলাতেই এসে যায়। সারাদিনের কাজ সামলে রাতে খাওয়ার পাট চুকলে চলে যায়। আর বাগানের পাশে ঝুপড়িতে মালি আর তার বউ থাকে। এছাড়া গোটা বাড়িতে আর কারো অস্তিত্ব নেই। যখন বাবা আর বর্ণালী ছিল, তখনও বাড়িটায় প্রাণ ছিল, কিন্তু এখন একতলায় নেমে আসতেই আওয়াজটা একদম স্পষ্ট শুনতে পেল সুশোভন। কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। কিন্তু কে, কেনই বা কাঁদে? তার কান্নার সঙ্গে মৃত্যুর সম্পর্ক কি? অতীতে এমন কি ঘটেছিল যার জন্য আজও মাসুল গুনছে ওরা? মা এই বিষয়ে কোনো কথা বলতে চান না। কিছু জিজ্ঞাসা করলেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলেন, পাপ পাপ। সুশোভন বিরক্ত হয়ে ওঠে। কার পাপ? কিসের পাপ? মা এক দৃষ্টি তার দিকে তাকিয়েছিলেন। রক্তের দোষ কি সহজে যায়? কি সব বলছে উল্টোপাল্টা? তিনি আর কোনো কথা বাড়াননি। ইদানিং কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছেন। প্রশ্ন করলেও ঠিকমতো উত্তর দেন না। সবসময় এক অজ্ঞাত ভয়ে জড়সড় হয়ে থাকেন। সর্বক্ষণই তার মুখে আতঙ্কের ছাপ প্রকট। বর্ণালীর মৃত্যুর পর থেকেই এই অবস্থা।
কাকে ভয় পান, কেন ভয় পান কে জানে। সুশোভনের মনে হয় মা আরও অনেক কিছু জানেন, হয়তো এমন অনেক কিছু দেখতেও পান যা ওরা পায় না। তার ঈষৎ বাদামি চোখে হয়তো সবই ধরা পড়ে, কিন্তু কিছু মুখ ফুটে বলেন না। কান্নার শব্দটা আরও বেড়েছে, সম্ভবত একতলা থেকেই ভেসে আসছে ক্রন্দনধ্বনি। সুশোভন পা টিপে টিপে অতি সন্তর্পণে এগোলো। শূন্য ঘরগুলোর বন্ধ জানলা দরজা যেন তার অবস্থা থেকে অস্ত্রহস্য করে উঠল। খট খট খট, আচমকা একটা জোরালো শব্দে প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিল সে। পরিস্থিতি এমনই, যে কোনো শব্দ এখন অলৌকিক বলে মনে হচ্ছে। অন্ধকারে ঠিকমতো দেখাও যায় না, তবু চোখে পড়ল একটা ঘরের জানলা হাওয়ার ধাক্কায় একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। এ তারই আওয়াজ। স্বস্তির নিঃশ্বাস ফেলল সুশোভন। যাক, তবে অলৌকিক কিছু নয়, নেহাতি একটা জানলার কপাটের শব্দ। কান্নার সঙ্গে মিলে কেমন এক অদ্ভুত লাগছিল। সে আস্তে আস্তে আবার এগোলো। দুদিকে ঘুপচি ঘুপচি ঘর, মাঝখান দিয়ে চলে গিয়েছে লম্বা করিডোর। করিডোরে পা রাখতেই শরীরে আশ্চর্য শিহরণ অনুভব করল সে। অদ্ভুত রকমের শীতলতা ছেয়ে আছে গোটা করিডোরে। এখানে যেন উষ্ণ সূর্যালোক কখনোই এসে পৌঁছতে পারে না। মুহূর্তের মধ্যে সারা শরীর ছ্যাঁত করে উঠল। মনে হলো দুনিয়ার যত শীতলতা সব এখানে এসে স্থির হয়ে আছে। কান্নার দমক এখন আরও বেড়েছে। যত এগোচ্ছে ততই শব্দটা কাছে আসছে। সুশোভনের হৃৎস্পন্দন দ্রুত হয়ে ওঠে। আজ তবে খুঁজে পাওয়া যাবে কান্নার উৎস। সে সাবধানী পা ফেলে সন্তর্পণে এগিয়ে যায়। আজই রহস্যের শেষ দেখে ছাড়বেই। করিডোর দিয়ে একটু এগোলেই বহু পুরনো জলসাঘর। এক সময় এখানে কত শত নামকরা বাইজি এসে নৃত্য গীত পরিবেশন করে গিয়েছে। এর সামনে এসে দাঁড়ালেই যেন শুনতে পাওয়া যায় ঘুঙুরের শব্দ, তবলার বোল। মানুষ চক্ষে ভেসে ওঠে পরমা সুন্দরী বাইজির নাচের দৃশ্য। এখন অবশ্য তেমন কিছুই হয় না। এককালের আলোকিত জমজমাট ঘর আজ শূন্যতা ও নীরবতার মধ্যে অযত্নে পড়ে রয়েছে। শুধু মাথার উপরে বিরাটাকৃতি পুরনো ঝাড়লণ্ঠন সে প্রাচীন ঐতিহ্যের কথা বলে যায়। সুশোভন বিস্তৃত দৃষ্টিতে দেখল সেই জলসাঘরের মেঝেতেই পড়ে আছে এক নারী মূর্তি। আছাড়ি পিছাড়ি খেতে খেতে কান্নায় ভেঙে পড়েছে সে। অন্ধকারে ঠিকমতো দেখা যায় না, কিন্তু স্পষ্ট তার সিলুয়েট। এক রাশ এলো করা চুল ঝামরের মতো আছড়ে পড়ছে মেঝেতে। বিশ্বস্ত বসনার সারা দেহ কেঁপে কেঁপে উঠছে কান্নায়। কে? প্রশ্নটা করার সময় সুশোভনের কণ্ঠস্বর কেঁপে গেল। এই অন্ধকারে ওই নারী সিলুয়েট দেখে তার বুকের ভিতরটা ধক করে ওঠে। মুহূর্তের মধ্যে সারা ঘরে গম গম করে উঠল তার প্রশ্ন, কে কে কে? নারী মূর্তি মুখ তুলল। তার মুখ দেখতে পেল না সে, কিন্তু কি একটা যেন সশব্দে তার পায়ের কাছে এসে পড়ল। পরক্ষণেই জাগ্রত হলো সে তীব্র চিৎকার, সেই অভিশপ্ত কান্না। সুশোভন তার সারা দেহে কম্পন অনুভব করল। তার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যায়। জিনিসটা দেখতে পায়নি ঠিকই, কিন্তু বুঝতে পেরেছে ওটা কি। ওটা একটা টেপ রেকর্ডার। সেই রেকর্ডার যার মধ্যে রেকর্ড করা আছে নারী কণ্ঠের প্রবল কান্না। কিন্তু এই নারী কে? কীভাবেই বা সব জানতে পারল সে? সুশোভন আস্তে আস্তে পাঞ্জাবির পকেটে হাত ঢোকায়। ওখানে একটা লাইটার আছে। এই নারী মূর্তির আসল পরিচয় তাকে জানতে হবে। খোকা, নারী মূর্তিটাকে ডেকে উঠল। সুশোভন কেঁপে ওঠে। মা? তাহলে এতক্ষণ মাই নাটক করে চলেছেন? কিন্তু কেন?
মা, তুমি? মা ক্রন্দন বিকৃত কণ্ঠস্বরে বললেন, সেদিন বর্ণালীকে ধাক্কা মারতে তোকে আমি দেখে ফেলেছি বাবা। সুশোভনের মাথায় যেন বাজ পড়ল। মা সব জানে, সব কিছু জেনে বসে আছে, তবে কি প্রতিশোধ নেবার জন্য এইসব করছে? তবে কি মা বাবার ব্যাপারটাও জানে? বাবার মৃত্যুটা যে অ্যাক্সিডেন্ট বা সুইসাইড নয়, তাও কি মায়ের জানা? বুদ্ধিটা সুশোভনেরই ছিল। অভিশপ্ত কান্নার কথা ঠাকুমার মুখে বেশ কয়েকবার শুনেছিল সে। বাবা যখন স্পষ্ট জানিয়ে দিলেন বর্ণালীকে বিয়ে না করলে সুশোভনকে সম্পত্তির এক কানাকড়িও দেবেন না, তখনই সে সমস্ত ছক কষে নিয়েছিল। সুশোভনের জমিদারি রক্তে আছে অত্যাচার ও খুনের বীজ। তাই হয়তো পথের কাঁটা সরানোর জন্য সবচেয়ে সহজ পন্থাটাই সে বেছে নিয়েছিল। সুশোভনের প্রেমিকা রিনি এই কান্নাটা তাকে রেকর্ড করে দিয়েছিল। তারপরের কাজ অত্যন্ত সহজ। বাবার মদের গ্লাসে কায়দা করে একটু বেশি মাত্রায় ড্রাগ মিশিয়ে দেওয়া খুব কঠিন কাজ ছিল না। তার চেয়েও সহজ ছিল বর্ণালীকে ভুলিয়ে ভালিয়ে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে এক ধাক্কায় নিচে ফেলে দেওয়া। দুটো খুন, যে সব দায় গিয়ে পড়ল অভিশপ্ত কান্নার উপর। তখন কে জানতো যে তার অপকর্মের একজন সাক্ষী রয়ে গিয়েছে? মা শোনো, আই ক্যান এক্সপ্লেইন। তোকে আমি পালিয়ে যেতে বলেছিলাম ও কাউকে বাঁচতে দেবে না। হোয়াট রাবিশ! সুশোভন বিরক্ত হয়ে ওঠে। কে কাকে বাঁচতে দেবে না? কী সব বলছো তুমি মা? আর কথা নেই বার্তা নেই রাত্রিবেলা কান্নাকাটি করার মানে কি? ওকে যে আমি দেখেছি, মা বিড়বিড় করে বললেন। ও তোকে ছাড়েনি খোকা, আমি কাঁদিনি, কিন্তু ও কাঁদছে। শুনতে পাচ্ছিস না কে কাঁদছে? অন্ধকারের মধ্যেই মায়ের হাসির আওয়াজ শুনতে পেল সুশোভন। তিনি হাসতে হাসতেই ফিসফিস করে বললেন, যাকে এড়ানো যায় না। মাথার উপরের বেলোয়ারি ঝাড়বাতি হঠাৎই প্রবল শব্দ করে উঠল। সুশোভন অন্ধকারে কিছু ঠাওর করে ওঠার আগেই প্রচণ্ড শব্দে ভীমকায় ঝাড়টা আছড়ে পড়ল। সে আর্তচিৎকার করে ওঠে। পরক্ষণেই সব চুপ।